আসসালামু আলাইকুম, সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ মাইটিভি সংবাদে। আপনাদের সাথে আছি আমি হাফিজ খন্দকার। আর শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। পাহাড়ি ঢল আর অতিবৃষ্টিতে সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি অবনতি, দুর্ভোগে লাখো মানুষ। সিলেটে কমতে শুরু করলেও কুড়িগ্রামে বাড়ছে পানি। 2 দিনের রাষ্ট্রীয় সফরে কাল দিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিভিন্ন ইস্যুতে আলোচনার পাশাপাশি সই হতে পারে কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক। ভারতের সঙ্গে বৈরী সম্পর্ক সৃষ্টি করে বিএনপি দেশের ক্ষতি চেয়েছে বললেন ওবায়দুল কাদের। এই সরকার দিয়ে জাতির উন্নতি সম্ভব নয়, মন্তব্য রিজভীর। মিয়ানমার থেকে আর কোনো গুলি এলে বাংলাদেশ থেকেও পাল্টা গুলি চালানো হবে, সতর্ক করা হয়েছে দেশটির দুই পক্ষকেই, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। পরিবার পরিজনের সঙ্গে পবিত্র ঈদুল আজহার ছুটি উদযাপন শেষে ঢাকায় ফিরছেন কর্মজীবীরা। নির্বিঘ্ন ঈদযাত্রায় চোখে মুখে স্বস্তি। দর্শক, এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবারে চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় মানুষের দুর্ভোগ বেড়েছে। ডুবে গেছে ঘরবাড়ি, রাস্তাঘাট ও ফসলের মাঠ। বৃষ্টিপাত অব্যাহত থাকায় ও ভারতের চেরাপুঞ্জিতে অধিক বৃষ্টিপাতের ফলে সুনামগঞ্জ পৌর শহর সহ জেলার সকল নিচু এলাকায় পানি প্রবেশ করতে শুরু করায় পানিবন্দী হয়ে পড়েছেন লাখো মানুষ। অবশ্য সিলেটে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। এদিকে বন্যার কারণে সিলেট বিভাগের এইচএসসি পরীক্ষা 8 জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে। প্রতিনিধি আবু হানিফ ও মিনাল কান্তি দাসের তথ্য, ভিডিও চিত্রে আমেনা হিরের রিপোর্ট। উজান থেকে নেমে আসা ঢল আর অতিবৃষ্টির কারণে সুনামগঞ্জে সৃষ্ট বন্যা পরিস্থিতি অবনতি হয়েছে। ডুবে গেছে বাড়িঘর, রাস্তাঘাট ও ফসলের মাঠ। জনদুর্ভোগ পৌঁছেছে চরমে। পানি খুবই কমছে, কিন্তু দক্ষিণ দিকে আবার পানি বাড়ছে। কালকে একটু পানি ছিল, আজকে সকাল থেকে আবার পানি বাড়তেছে, আমাদের ঘরে উঠে গেছে। এই যে পানা মহল্লা আছে, সেদিকে গিয়ে পানি বাড়তেছে, মানুষের বাসায় পানি উঠে গেছে। পানিতে ডুবে জেলা শহরের সাথে ছাতক ও দোয়ারা বাজার এই দুই উপজেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। এই দুই উপজেলার লাখো মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। তো ব্যক্তি অসুবিধা বাবা, হানি উঠলে বুঝো না নি কোন করণ জানা কিনো না, খাওয়ার অসুবিধা, ব্যক্তারে অসুবিধার হুত। গরু আসছে আটুইমা পানি, গরুটাই বাড়া আছে কমরিমা পানি। অসুবিধা আছে, খানি বডির অসুবিধা, কোনো সাহায্য হচ্ছে না। রান্না বাড়া খাওয়ার সমস্যা, পানি হান্দির সমস্যা। জেলার বিশম্বরপুর থানা পুলিশের পক্ষ থেকে 3 শতাধিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষকে আশ্রয় কেন্দ্রে নিয়ে তাদের রান্না করে খাবার বিতরণ করেন পুলিশ সদস্যরা। বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে ডিআইজি স্যারের এবং এসপি স্যারের নির্দেশনায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করি। আইনশৃঙ্খলা পরিস্থিতি আমাদের ভালো আছে এখন পর্যন্ত। আমরা পাশাপাশি আমাদের স্যারদের নির্দেশনায় আমাদের পক্ষ থেকে প্রায় 14-15টা পরিবারের মধ্যে খিচুড়ি পরিবেশন করি। বন্যা দুর্গত এলাকায় সকল প্রকার সহযোগিতার আশ্বাস দিয়েছে স্থানীয় সংসদ সদস্য। এখন আমাদের তাদের দরকার, তাদেরকে শুকনো খাবার দেওয়া এবং তাদেরকে আশ্রয় কেন্দ্রে নেওয়া, এবং যারা দূরে যোগাযোগহীনতা আছেন তাদেরকে নৌকা দিয়ে উদ্ধার করা। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার জানিয়েছেন, আগামী 48 ঘন্টা বৃষ্টিপাত অব্যাহত থাকবে। এদিকে সিলেটে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। উজানে ভারী বৃষ্টি না হওয়ায় নদীর পানি কিছুটা কমেছে। কুশিয়ারা ছাড়া অন্যান্য নদ নদীর পানি কমছে, তবে বিপদসীমার উপর দিয়ে বয়ে চলছে সুরমা। আমেনা হিরা, মাইটিভি নিউজ। মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের পশ্চিম শ্যামেরকোনা এলাকায় বন্যার পানিতে ডুবে হৃদয় আহমেদ ও সাদি মিয়া নামের 2 জনের মৃত্যু হয়েছে। হৃদয় আহমেদ সদর উপজেলার পশ্চিম শ্যামেরকোনা গ্রামের জমির আলীর ছেলে ও সাদি মিয়া একই গ্রামের ফসল মিয়ার ছেলে। স্থানীয়রা জানায়, ধলাই নদীর বাঁধ ভেঙে চাঁদনীঘাট ইউনিয়নের শ্যামেরকোনা গ্রাম বন্যায় প্লাবিত হয়। এ সময় হৃদয় সাদিকে নিয়ে পানিতে নামলে এই দুর্ঘটনা ঘটে। মৌলভীবাজার জেলা প্রশাসকের পক্ষ থেকে 2 জনের পরিবারকে 25,000 করে মোট 50,000 টাকা অনুদান প্রদান করা হয়েছে। এদিকে টানা বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে কুড়িগ্রামের সবকটি নদ নদীর পানি বাড়তে শুরু করেছে। দুপুর 12টায় তিস্তা নদীর পানি কাউনিয়া ব্রিজ পয়েন্টে বিপদসীমার 18 সেন্টিমিটার এবং দুধকুমার নদী পাটেশ্বরী পয়েন্টে বিপদসীমার 1 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। নিম্নাঞ্চলে পানি বাড়লেও এখনও বাড়িঘরে পানি প্রবেশ করেনি। তবে টানা বৃষ্টিপাতের কারণে জলাবদ্ধতায় প্রায় শতাধিক বাড়ির লোকজন পানিবন্দী হয়ে পড়েছে। বন্যা মোকাবেলায় জরুরি বৈঠক করেছে জেলা প্রশাসন।
বর্ষার শুরুতেই দেশের অনেক জেলায় শুরু হয়েছে বন্যা। জনজীবন পড়েছে বিপর্যয়ের মুখে। বন্যার এই সময়ে নতুন আতঙ্কের নাম রাসেল ভাইপার সাপ। দেশে সম্প্রতি বিষধর রাসেল ভাইপার সাপের উপদ্রব বেড়েছে। রাজশাহী ও খুলনা অঞ্চলে থাকা এই বিষধর সাপ চাঁদপুর ও ফরিদপুর অঞ্চলেও এখন বিস্তৃত হয়েছে। সাপের কামড়ে মারাও গেছে অনেকে। রাসেল ভাইপার সহ যে কোনো সাপ কামড়ালে করণীয় সম্পর্কে জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। দেশের বিভিন্ন স্থানে বেড়েছে মারাত্মক বিষধর সাপ রাসেল ভাইপারের উপদ্রব, যার দংশনে বাড়ছে মৃত্যুও। বিশেষ করে ফরিদপুর, মানিকগঞ্জ, রাজশাহী সহ পদ্মা নদী তীরবর্তী এলাকায় দেখা দিয়েছে আতঙ্ক। পদ্মা তীরবর্তী মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার চরে জেঁকে বসেছে রাসেল ভাইপারের আতঙ্ক। কেননা গত ৩ মাসে এই সাপের কামড়ে মারা গেছে ৫ জন। স্থানীয়রা পিটিয়ে মেরেছেন অন্তত ৩৫ থেকে ৪০টি সাপ। শুধু মানিকগঞ্জ নয়, ফরিদপুর জেলার পদ্মা তীরবর্তী চরাঞ্চলেও দেখা মিলেছে এই সাপের। অন্য সাপ যেমন পালিয়ে যেতে চেষ্টা করে, সেখানে এই সাপগুলো মানুষের কাছাকাছি যখন চলে আসে তারা শব্দ করতে থাকে, আর যখন তার আয়ত্তে মানুষ চলে যায় তখন আতঙ্কিত হয়ে কামড়ও দিয়ে বসে। চিকিৎসকের মতে রাসেল ভাইপার কামড়ের দংশনের গড় ৭২ ঘন্টা বা ৩ দিন পরেও রোগীর মৃত্যু হতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে এই সময়সীমার মধ্যে অ্যান্টিভেনম প্রয়োগ করা জরুরি, ফলে আক্রান্ত ব্যক্তির জীবন বা অঙ্গ প্রত্যঙ্গ বেঁচে যায়। সবচেয়ে বেশি মাংসপেশি, কিডনি এবং স্নায়ুতন্ত্রের জটিলতা তৈরি করে, কিডনিকে ড্যামেজ করে দেয়, রোগীদের ডায়ালাইসিস লাগতে পারে। মৃত্যুর প্রধান কারণ হচ্ছে দেরি করে হাসপাতালে আসা এবং দেরি করে অ্যান্টিভেনম নেওয়া। প্রতিকার ঝাড়ফু দিয়ে সময় নষ্ট করা যাবে না, রোগীকে দ্রুত হাসপাতালে নিয়ে আসতে হবে, দ্রুত অ্যান্টিভেনম দিতে হবে। রাসেল ভাইপার সহ যে কোনো সাপ দংশন করলে শান্ত থেকে অতি দ্রুত চিকিৎসার ব্যবস্থা করতে হবে। ওঝার কাছে যাওয়া যাবে না, চিকিৎসকের পরামর্শে নির্দিষ্ট অ্যান্টিভেনম প্রয়োগ করতে হবে। শরীরের যে স্থানে সাপ কামড়েছে সেটি কম নড়াচড়া করতে হবে। ঘড়ি বা অলংকার পরে থাকলে তা খুলেও ফেলতে হবে। কাপড়ের গিঁট ঢিলা করতে হবে। সিনেমার মতো কোনোভাবেই কামড়ের স্থান থেকে চুষে বিষ বের করার চেষ্টা করা যাবে না। কামড়ের স্থান আরও কেটে বা সেখান থেকে রক্তক্ষরণ ঘটিয়ে বিষ বের করে আনার চেষ্টা করা যাবে না। বরফ, তাপ বা অন্য কোনো ধরনের রাসায়নিক ক্ষতস্থানে প্রয়োগ করা যাবে না। কামড়ের স্থান শক্ত করে বাঁধা যাবে না, এর ফলে বিষ ছড়ানো বন্ধ হবে না এবং আক্রান্ত ব্যক্তি পঙ্গুও হতে পারেন। এই নিয়মগুলো মানলেই সাপের দংশনে মৃত্যুর সংখ্যা কমিয়ে আনা সম্ভব। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। রাষ্ট্রীয় সফরে আগামীকাল শুক্রবার দিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৭ জানুয়ারির সংসদ নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের পর এটি প্রধানমন্ত্রীর প্রথম রাষ্ট্রীয় সফর। একই সাথে ভারতের লোকসভা নির্বাচনের মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার গঠনের পর বাংলাদেশের সঙ্গে প্রথম দ্বিপাক্ষিক বৈঠকে বসতে যাচ্ছেন। বৈঠকে দুই দেশের সম্পর্ককে আরও গভীর করার আলোচনা করবেন দুই সরকার প্রধান। বিস্তারিত আমেনা হিরার রিপোর্ট। ভারতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে দ্বিপক্ষীয় সফরে শুক্র ও শনিবার নয়াদিল্লি অবস্থান করবেন প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গী দল। সফরের শুরুর দিনে শেখ হাসিনার আবাসস্থলে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বৈঠকে বেশি গুরুত্ব পাবে নিরাপত্তার বিষয়টি। মিয়ানমার পরিস্থিতি, রোহিঙ্গা সংকট, ভারতের উত্তর পূর্ব রাজ্য মণিপুর সংকট, এ অঞ্চলে চীনের প্রভাব সহ সার্বিক নিরাপত্তার বিষয়ে আলোচনা হবে। পাশাপাশি বাংলাদেশের পক্ষ থেকে সীমান্ত হত্যা, তিস্তার পানি বন্টন চুক্তি ও ঋণ সহায়তার মতো অমীমাংসিত বিষয়গুলোও তুলে ধরা হবে। সফরের দ্বিতীয় দিন শনিবার সকালে শেখ হাসিনাকে নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে আনুষ্ঠানিক সংবর্ধনা দেয়া হবে। এরপর তিনি রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ ও পরিদর্শন বইয়ে স্বাক্ষর করবেন। একই দিনে নরেন্দ্র মোদীর সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক উপলক্ষে হায়দরাবাদ হাউসে যাবেন শেখ হাসিনা। হায়দরাবাদ হাউসে দুই নেতার একান্ত বৈঠক হবে। এছাড়া প্রতিনিধি পর্যায়ে আলোচনা এবং দুই দেশের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক ও চুক্তি স্বাক্ষর হবার কথা রয়েছে। আমেনা হিরা, মাই টিভি নিউজ। ভারতের সাথে বৈরী সম্পর্ক তৈরি করে বিএনপি দেশের ক্ষতি করতে চায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, জাতীয় স্বার্থেই ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় আওয়ামী লীগ। সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত যৌথ সভায় এসব কথা বলেন ওবায়দুল কাদের। এ সময় আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে কর্মসূচি ঘোষণা করেন তিনি। রাকিব হাসানের রিপোর্টে বিস্তারিত। বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সকালে বঙ্গবন্ধু এভিনিউস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই যৌথ সভার আয়োজন।
এতে অংশ নেন ঢাকা মহানগর উত্তর দক্ষিণ, ঢাকা জেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক সহ ঢাকা উত্তরের মেয়র। সভার শুরুতেই প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত দলের নানা কর্মসূচি তুলে ধরেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ঐতিহ্যবাহী রাজনৈতিক প্রতিষ্ঠানের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে আমরা ১০ দফা কর্মসূচি আওয়ামী লীগ ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় জানিয়ে ওবায়দুল কাদের বলেন, বিএনপি ভারতের সাথে বৈরী সম্পর্ক সৃষ্টি করে এদেশের ক্ষতি করতে চেয়েছে। বৈরিতা যেটা জেনারেল জিয়াউর রহমান, খালেদা জিয়া তো ভারতে গিয়ে গঙ্গার পানি চুক্তির কথাই বলতে ভুলে গিয়েছিলেন। তারা ভারতের সাথে বৈরী সম্পর্ক সৃষ্টি করে বাংলাদেশেরই সবচেয়ে বেশি ক্ষতি করেছে, যেটা আমরা করতে চাই না। আমরা বন্ধুত্বপূর্ণ, ভারসাম্যমূলক, সম্মানজনক, পারস্পরিক আমরা কূটনীতি চাই। সিলেট ও সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির বিষয়ে প্রধানমন্ত্রী নিয়মিত খোঁজখবর রাখছেন জানিয়ে বন্যা কবলিত অঞ্চলে ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে অংশ নিতে দলীয় নেতাকর্মীদের প্রতি নির্দেশ দেন আওয়ামী লীগের এই সাধারণ সম্পাদক। মাননীয় প্রধানমন্ত্রী নিয়মিত সিলেট অঞ্চলে বন্যা পরিস্থিতি খোঁজখবর নিচ্ছেন। এ ব্যাপারে আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্ধার কাজ এবং ত্রাণ কাজে অংশগ্রহণের জন্য আহ্বান করেছেন। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। মানুষকে সীমাহীন দুর্ভোগের মধ্যে ঠেলে দেয়া যে সরকারের কর্মসূচি, তাদের দ্বারা জাতির উন্নতি সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, সরকারের লুটেরা নীতির জন্যই ভুক্তভোগী জনগণের মর্মভেদী অশ্রুপাতের কারণ। সকালে নয়াপল্টনে সংবাদ সম্মেলনে তিনি বলেন, সরকার দেশের সার্বভৌমত্ব দুর্বল করে নিজের ক্ষমতাকে আঁকড়ে রাখার জন্য উন্নয়নের কর্মকৌশল নির্মাণ করেছেন। পাটকাঠির কাঠামো রয়েছে বলেই সেটি ধসে পড়ছে। যে নিপীড়নের বহুমাত্রিক নিপীড়ন সরকার যে নামিয়ে এনেছে ভিন্ন মতাবলম্বীদের উপর, গণতন্ত্রকামী মানুষের উপর, সেটা আপনারা নিশ্চয়ই প্রত্যেকেই এটা অবলোকন করছেন, আপনারা দেখতে পাচ্ছেন। মিয়ানমার থেকে আর কোনো গুলি বাংলাদেশের ভূখণ্ডে এলে এখান থেকেও পাল্টা গুলি চালানো হবে বলে সেদেশের বিবাদমান দুপক্ষকে হুঁশিয়ার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বৃহস্পতিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিজ দপ্তরে এক প্রশ্নের জবাবে একথা জানান তিনি। মন্ত্রী বলেন, মিয়ানমারে বিভিন্ন জাতি গোষ্ঠী সরকারের বিরুদ্ধে যুদ্ধ করছে। আরাকান আর্মি অনেক এলাকা দখল করে নিয়েছে। তারা মাঝে মাঝে ভুল করে আমাদের বিজিবির দলের উপর গুলি করেছিল। বিষয়টা তাদের জানানো হয়েছে। তারা বলছে যে সুনির্দিষ্টভাবে বাংলাদেশের পতাকা যেন উড়িয়ে যায়, তাহলে আর কেউ গুলি করবে না। ওই অঞ্চল দিয়ে যাতায়াতের সতর্কতা অবলম্বনের আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আজকে থেকে 10 বছর আগে যেই জমির দাম 10 লাখ ছিল, এখন যে দেখেন সেই জমির দাম 2 কোটি টাকা, 4 কোটি টাকা। এইরকমভাবে সম্পদের বহুগুণ বৃদ্ধি হয়ে গেছে। সম্পদের মূল্য অনেক কিছু হতে পারে। সেই জন্যই যার বিরুদ্ধে অভিযোগ আসছে তাকে সে তার উত্তর দিতে হবে, এবং সে যদি তার ব্যাখ্যা দিতে পারে তাহলে তো আপনাদের এই প্রশ্নগুলি সবই মিটমাট হয়ে যায়। আমি মনে করি যে এইগুলি আসুক, তার নামে যেগুলি আসছে তিনি এটার জবাব দিবেন। যদি জবাব না দিতে পারে তখন আমরা বলবো সে দুর্নীতিবাজ, তখন সে বলবো যে তিনি অবৈধ সম্পদ অর্জন করেছেন। এর আগে বোধহয় বলার সময় আসেনি। পরিবার পরিজনের সঙ্গে পবিত্র ঈদুল আজহার ছুটি উদযাপন শেষে ঢাকায় ফিরছেন কর্মজীবীরা। ভোরে সদরঘাট লঞ্চ টার্মিনালে ভিড়তে শুরু করে লঞ্চগুলো। কমলাপুর রেল স্টেশনেও দেখা গেছে ঢাকা ফেরা মানুষের সারি। বাস টার্মিনালগুলোতেও একই চিত্র। এবারের ঈদযাত্রা নির্বিঘ্ন ছিল বলেও জানান সবাই। আবু সাইদপুর রিপোর্ট। চিরসত্য দায়িত্বের কাছে হার মেনেছে আবেগ আর ভালোবাসা। বাস্তবতার চরম সমীকরণে ঈদের আমেজ এখনো না কাটলেও বুক ভরা আক্ষেপ আর কষ্ট নিয়ে আপন ছেড়ে ফিরতে শুরু করেছেন প্রিয় কর্মস্থলের নগরী রাজধানীতে।
ঈদের একদিন পরেই খুলে যায় সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলো। এর ফলে জীবিকার তাগিদে বাধ্য হয়ে ফিরছেন তারা। দিন শেষ বাড়িতে যাবো, আবার দেখা গেছে বাড়ি শেষ, আবার ঢাকাতে চলে আসতে হবে। কর্মসংস্থান সবকিছু ঢাকাতে। আমাদের গ্রামে গেছিলাম, মা বাবার সাথে ঈদ করছি, এখন চাকরিজীবী মানুষ বা চাকরির জন্য ফিরে আসতে হচ্ছে। বৃহস্পতিবার সকালে মহাখালী বাস টার্মিনালে দেখা গেছে ঢাকামুখী মানুষ, আর আকাশপথ ছিল বেশ যাত্রীচাপ। একই পরিস্থিতি রাজধানীর সায়দাবাদ ও গাবতলী বাস টার্মিনাল সহ সদরঘাট লঞ্চ টার্মিনালও। আর কমলাপুর রেল স্টেশনে ঘরফেরা মানুষের ঢল ছিল চোখে পড়ার মতো। জীবন জীবিকার টানে সবাই ছুটে আসছেন কর্মস্থলে, এটাই যেন জীবনের নিয়তি। ট্রেনের শিডিউল কিছুটা বিপর্যয় আর রেল ভ্রমণে খানিকটা কষ্ট হলেও ঈদের আনন্দের কাছে যেন তা মেলান হয়ে গেছে। আর তাই শুধু কর্মস্থলে যোগদানের অপেক্ষা। আমরা এখানে চাকরি করি, আমাদের ঈদের ছুটি কাটিয়ে এখন আমরা অফিসে যোগদান করলাম। বাচ্চাদের স্কুল, সংসার, কর্মব্যস্ততা সব কিছু মিলিয়ে আমাদের সব কিছু ছেড়ে চলে আসতে হয় ঢাকাতে। আমাদের আসলে ফিরে আসতে যে কি কষ্টটা লাগে, এটা নিজেরা ছাড়া কেউ প্রকাশ করতে পারবো না। প্রিয়জনের সাথে ঈদের আনন্দ কাটিয়ে আবারও ফিরতে শুরু করেছে কর্মব্যস্ত নগরী রাজধানীতে নগরবাসীরা। তবে তাদের প্রত্যাশা একটাই, যেভাবে তারা নিরাপদে বাড়ি গেছেন, আবার সেভাবে নিরাপদে তারা এই কর্মস্থ নগরীতে ফিরতে পেরে তার স্বস্তি প্রকাশ করেছেন এবং সন্তুষ্টি প্রকাশ করেছেন সরকারের এই ব্যবস্থাপনার উপরে। কমলাপুর রেল স্টেশন থেকে আবু সৈয়দ অপু, মাই টিভি, ঢাকা। শিক্ষা প্রতিষ্ঠানের গ্রীষ্মের ছুটি কমানো হয়েছে। আগামী 2 জুলাই পর্যন্ত ছুটি থাকার কথা থাকলেও এখন সেই সিদ্ধান্ত পরিবর্তন করে 26 জুন বুধবার থেকে খুলে দেওয়া হবে শিক্ষা প্রতিষ্ঠান। এছাড়া শুক্রবারের পাশাপাশি শনিবারও সাপ্তাহিক ছুটি থাকবে। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় এই সিদ্ধান্ত নিয়েছে। শিক্ষাপঞ্জি অনুসারে এবার পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি শুরু হয়েছে 13 জুন, যা চলার কথা ছিল 2 জুলাই পর্যন্ত। তবে এবার গ্রীষ্মের ছুটি 1 সপ্তাহ কমতে পারে বলে আগেই ইঙ্গিত দেওয়া হয়েছিল। ছুটি সংক্ষিপ্ত করার কারণ হিসেবে শিক্ষা মন্ত্রণালয়ের যুক্তি হলো পাঠদানের কর্মদিবস বছরব্যাপী কমেছে। এছাড়া শনিবারের বন্ধ পুনর্বহাল রাখার কারণে কর্মদিবস কমে যাবে। এ কারণে গ্রীষ্মের ছুটি কমানো হয়েছে। বিভিন্ন দেশের সাথে সরকার বিনিয়োগ বাড়ানোর চেষ্টা করলেও কাঙ্ক্ষিত মাত্রায় সাড়া মিলছে না বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। রাজধানীর টিসিবি ভবনে বাংলাদেশের বাণিজ্য নীতির বিবর্তন, বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ নির্দেশনা বিষয়ক সেমিনারে তিনি কথা জানান। বলেন, বাণিজ্য মন্ত্রণালয় এই মুহূর্তে 26টি দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে কাজ করছে। বঙ্গোপসাগরকে যুক্ত করে বিশ্ব বাণিজ্য বাড়ানোর চেষ্টা চলছে। ট্যারিফ পলিসির সঙ্গে লজিস্টিক পলিসি পরিবর্তন করা হয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, এর মাধ্যমে বৈশ্বিকভাবে কিভাবে সুবিধা নেওয়া যায় সে বিষয়ে আলোচনা চলছে। অ্যাক্টিভিটি এবং রিজিওনাল বিজনেস ইন্টিগ্রেশন নিয়ে কাজ করছি। আমাদের অনেকগুলি কাজ এই মুহূর্তে বাণিজ্য মন্ত্রণালয় প্রায় 26টা দেশের সাথে বিভিন্ন ধরনের ট্রেড এগ্রিমেন্ট, যেটা আজকে কিউনিট স্পিকার বললেন যে ভিয়েতনাম যেভাবে এফটিএ করে দেশকে অগ্রগতি করেছে, আমরা ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট প্রমোট করছি, বাট সেই রকম আশানুরূপ সাড়া আমরা পাচ্ছি না। সরকার নির্ধারিত দামে চামড়া কিনছে না সাতক্ষীরার স্থানীয় চামড়া ব্যবসায়ীরা, এমন অভিযোগ বিক্রেতাদের। তবে ব্যবসায়ীরা বলছেন, বিগত কয়েক বছরের টাকা বকেয়া, তার উপর সরকার নির্ধারিত দামের চেয়েও অনেক কম দাম দিচ্ছে ট্যানারি মালিকরা। চামড়া যাতে চোরাই পথে পার্শ্ববর্তী দেশে পাচার না হতে পারে সেজন্য নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছে বিজিবি। প্রতিনিধি ফয়জুল হক বাবুর রিপোর্ট জানাচ্ছেন শামস তাবরিদ উচ্ছ্বাস। প্রতি বছরের মতো এবছরও চামড়ার দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। এবছর প্রতিটি গরুর লবণযুক্ত চামড়া ঢাকার ভিতরে 1200 টাকা আর ঢাকার বাইরে 1000 টাকা নির্ধারণ করা হলেও সেই দামে ক্রয় বিক্রয় হচ্ছে না সাতক্ষীরায়। 1 দশক আগেও যেখানে চামড়ার আকার ভেদে 2000 টাকা থেকে 3000 টাকায় বিক্রি হতো, সেখানে চামড়া এখন 300 টাকাতেও বিক্রি করতে পারছেন না বিক্রেতারা। চামড়াটাকে ন্যায্য মূল্য দিয়ে এতিম অনাথ মিসকিনরা যাতে সুন্দরভাবে লেখাপড়া করতে পারে, কিন্তু বর্তমান বাজার সরকার যে দর দেশে সেই দর অনুযায়ী আমরা বেচতে পারছি না। রেট দেশে সর্বোচ্চ 220 টাকা। এখন আমরা যে সারাদিন এত কষ্ট করি যে চামড়াটা উপার্জন করলাম, তা আমাদের একেবারে সরকারি রেট ছাড়া একটু কম হলে হয়তো হয়। তবে চামড়া ব্যবসায়ীরা বলছে, সরকার নির্ধারিত দামে ট্যানারি মালিকরা চামড়া নিচ্ছেন না, তার উপর বিগত কয়েক বছর ধরে বকেয়া টাকাও পরিশোধ করছেন না তারা। আবার আড়তে মাল পাঠাইছি, এক টিচার ট্যানারির নগদ টাকা দাম করে নিয়েছে, মাল নিয়ে টাকা দেয়নি। যে রেটটা দেয় ওই রেটটা যেন বজায় রেখে
আমাদের জন্য মালগুলো বিক্রির ব্যবস্থা করে। এদিকে লবণের দাম বেশি, তার উপর ট্যানারি মালিকরা বকেয়া টাকা পরিশোধ করছে না, অভিযোগ চামড়ার আড়তে খেটে খাওয়া শ্রমিকদের। আমরা দীর্ঘ কয়েক বছর এই আড়তে কাজ করি, আমরা ঠিকমতো মজুরি পাই না। ব্যাপারীরা মানে লোকসানি খাতি আছে, হ্যাঁ, তারপরে বকেয়া টাকা ঠিক মতন দেয় না। কিন্তু আমরা যে বেতন পাই এই রাত কষ্ট করি, কিন্তু আমরা সে বেতন পাই না। বিদেশে চামড়ার চাহিদা থাকা সত্ত্বেও কিছু সংখ্যক ট্যানারি মালিকদের সিন্ডিকেটের কারণে চামড়ার সঠিক দাম মিলছে না। চামড়ার ন্যায্য মূল্যে খরিদের জন্য কোনো লোকই পাওয়া যাচ্ছে না। সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাবো যে তারা অন্তত যদি ভারতে রপ্তানি করারও যদি আপনার অর্ডার দেয়, তবুও আপনার চামড়ার শিল্প বেশি যাবে। ভারতে চামড়া পাচার রোধে সীমান্তে বিজিবি টহল জোরদারের পাশাপাশি পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। যেভাবে আমরা সীমান্ত দিয়ে কোনো গরু প্রবেশ করতে দেইনি, একইভাবে আমাদের দেশ থেকে কোনো চামড়াও সীমান্ত দিয়ে পাচার হবে না, এটা আমরা নিশ্চিত করব। সাতক্ষীরা সীমান্ত দিয়ে কোনোভাবেই কোরবানি পশুর চামড়া পাচার হবে না, সেই সংক্রান্তে সার্বিক প্রস্তুতি আমাদের নেওয়া আছে। গরুর চামড়া সরকার নির্ধারিত দামের চেয়ে অর্ধেক দামে বিক্রি হলেও সাতক্ষীরাতে ছাগলের কোনো চামড়া ক্রয় বিক্রয় হয়নি। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। সেকালে এই প্রতিপাদ্যকে সামনে রেখে গেল বছরের ন্যায় এবছরও রাজধানীর সোনারগাঁ রোড বাংলা মোটর সোসাইটি স্থায়ী বাসিন্দারা ঈদ পুনর্মিলনীর র্যালি, প্রীতিভোজ এবং দোয়া মাহফিলের মাধ্যমে দিনটিকে উদযাপন করেন। এই দিনটির উদ্দেশ্য ছোট বড় নবীন প্রবীণদের মাঝে দূরত্ব কমিয়ে আনা এবং ভ্রাতৃত্বের বন্ধন বাড়িয়ে দেওয়া। এই দিনটিকে স্বাধীনতা পূর্ববর্তী এই এলাকার স্থায়ী বাসিন্দারা যারা স্থায়ীভাবে বসবাস করে আসছেন তাদের এই মিলন মেলায় সকলে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় অঙ্গীকারবদ্ধ হন। এই আয়োজনে ছোট বড় বৃদ্ধ শিশু থেকে শুরু করে সবাই যেন একত্রে আনন্দের সহিত শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে সেই অঙ্গীকারও ছিল সোসাইটির স্থায়ী বাসিন্দাদের মুখে মুখে। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি সহ অনেক প্রবীণ ও নবীন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দর্শক, সংবাদের একেবারেই শেষ প্রান্তে আমরা যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। পাহাড়ি ঢল আর অতিবৃষ্টিতে সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির অবনতি, দুর্ভোগে লাখো মানুষ। সিলেটে কমতে শুরু করলেও কুড়িগ্রামে বাড়ছে পানি। দুদিনের রাষ্ট্রীয় সফরে কাল দিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিভিন্ন ইস্যুতে আলোচনার পাশাপাশি সই হতে পারে কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক। ভারতের সঙ্গে বৈরী সম্পর্ক সৃষ্টি করে বিএনপি দেশের ক্ষতি চেয়েছে বললেন ওবায়দুল কাদের। এই সরকার দিয়ে জাতির উন্নতি সম্ভব নয়, মন্তব্য রিজভী। মিয়ানমার থেকে আর কোনো গুলি এলে বাংলাদেশ থেকেও পাল্টা গুলি চালানো হবে, সতর্ক করা হয়েছে দেশটির দুই পক্ষকেই, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। পরিবার পরিজনের সঙ্গে পবিত্র ঈদুল আজহার ছুটি উদযাপন শেষে ঢাকায় ফিরছেন কর্মজীবীরা। নির্বিঘ্ন ঈদ যাত্রায় চোখে মুখে স্বস্তি। দর্শক, ধন্যবাদ সাথে থাকার জন্য। এছাড়া ইউটিউবে মাইটিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbd নিউজ এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytv বাংলা ও facebook/mytv বাংলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।